আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকের অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। প্রথমে আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি আরিফুল ইসলাম, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজ, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম। আজকে আমরা পরিণীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের দ্বাদশ শ্রেণীর চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। বাংলাদেশের সংবিধান, এই অধ্যায় থেকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের বিষয় হচ্ছে বাংলাদেশ সংবিধানের সংশোধন শেষ পর্ব। তোমরা জানো আমরা এই বাংলাদেশ সংবিধানের সংশোধনীগুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করে আসছিলাম। আজকে এই ধারাবাহিকতার শেষ পর্ব। তাহলে আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা এই বাংলাদেশ সংবিধানের পঞ্চদশ, ষোড়শ এবং সপ্তদশ সংশোধনী বর্ণনা করতে পারবে এবং সংশোধনী সমূহের বৈশিষ্ট্য বিশ্লেষণ করতে পারবে। কারণ আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। বাংলাদেশ সংবিধান পঞ্চদশ সংশোধনী আইন 2011। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এই বাংলাদেশে 1972 সালে মূল সংবিধানের অনেকগুলো ধারা ফিরিয়ে আনা হয়। অর্থাৎ প্রথম থেকে শুরু করে চতুর্দশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের অনেক পরিবর্তন অনেক সংশোধনী আনা হয়েছিল। এগুলো পরিবর্তন করে মূলত 1972 সালের সংবিধানের সবগুলো ফিরিয়ে আনা হলেও কাছাকাছি মোটামুটি 72 সালের সংবিধানের অনেকগুলো দ্বারা এই পঞ্চদশ সংশোধনের মাধ্যমে নিয়ে ফিরিয়ে আনা হয়। এই সরকার এই ক্ষমতায় আসার পরে এই কাজটা করে থাকে। আমরা দেখে নিই। এই পঞ্চদশ সংশোধনী সংসদে উত্থাপিত হয় 25 জুন 2011 সালে। আর এটি উত্থাপন করেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। আর এটি সংসদে পাশ হয় 30 জুন 2011। আর এটি রাষ্ট্রপতির অনুমোদন পায় 3 জুলাই 2011। দেখো, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে 1972 সালের মূল সংবিধানের বেশিরভাগ ধারা ফিরিয়ে আনা হয়। সংবিধানে আমূল পরিবর্তন সূচিত হয়। পঞ্চদশ সংশোধনের মাধ্যমে যা যা সংশোধন করা হয় তা উল্লেখ। তাহলে আমি আগেই বলেছি এই যে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে 1972 সালের সংবিধানের বেশিরভাগ ধারা ফিরিয়ে আনা হয় এবং এই সংশোধনের মাধ্যমে একটা আমূল পরিবর্তন সূচিত হয় সংবিধানের। এবং এই পঞ্চদশ সংশোধনীতে কী কী বৈশিষ্ট্যগুলো ছিল, অর্থাৎ অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো আমরা এখন আলোচনা করব। তাহলে প্রথমেই আসতেছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল। তোমরা জানো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করার জন্য সংবিধানে একটা সংশোধনী আনা হয়েছিল। এটা হচ্ছে ত্রয়োদশ সংশোধনী। ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে প্রবর্তন করা হয়। তাহলে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আবার এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনা হয়েছিল একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা পরিচালনা করার জন্য। একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনটা অনুষ্ঠান হওয়ার জন্য এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে এই তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এসে দেখা যায় তারা তাদের মূল কাজ অর্থাৎ নির্বাচনকে যে সুষ্ঠুভাবে পরিচালনা করবে এই ধারা থেকে তারা ডাইভার্টেড হয়ে যায়। তার এই পরিপ্রেক্ষিতে অনেক ত্রুটি বিচ্যুতির কারণে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দ্বারা বাতিল করা হয়। এরপর সংরক্ষিত মহিলা আসন 45 থেকে বাড়িয়ে 50 করা হয়। তোমরা জানো সংরক্ষিত মহিলা আসন বর্তমানে 50টি। এটি এই পঞ্চদশ সংশোধনের মাধ্যমে করা হয়। অর্থাৎ সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন থাকবে 50টি। তারপর 1972 সালের সংবিধানের মূলনীতি প্রতিস্থাপন। 1972 সালের সংবিধানের মূলনীতি ছিল কি তোমরা জানো? জাতীয়তাবাদ, সমাজতন্ত্র,
গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এই 4টা ছিল 72 সালের সংবিধানের মূলনীতি। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে এই মূলনীতিগুলো অনেক পরিবর্তন করা হয়, বিশেষ করে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এই মূলনীতিগুলো পরিবর্তন করা হয়। এই পরিবর্তিত মূলনীতিকে আবার 72 সালের সংবিধানের মূলনীতি আবার ফিরিয়ে আনা হয় এই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। অর্থাৎ আবার বাংলাদেশের সংবিধানের এই মূল চারটি অর্থাৎ মূলনীতি 4টি আবার ফিরিয়ে আনা হয়, যেগুলো হচ্ছে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। তাহলে এই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আবার 72 সালের মূলনীতিগুলো ফিরিয়ে আনা হয়। এরপর সংবিধান বাতিল, স্থগিতকরণ ইত্যাদি অপরাধ হিসেবে গণ্য হবে। অর্থাৎ সংবিধানের 7-এর ক অনুচ্ছেদ 1 অনুচ্ছেদ সংশোধন করা হয় এই পঞ্চদশ সংশোধনের মাধ্যমে। সংবিধান বাতিল, স্থগিতকরণ ইত্যাদি অপরাধ হিসেবে গণ্য করা হয়। অর্থাৎ দেখা যাচ্ছে অনেক সময় ক্ষমতা দখল করে সংবিধান স্থগিত করে, বাতিল করে এবং পরিবর্তন করে, এইগুলা যাতে না হয় এগুলাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়। দেখেন এখানে সংবিধানের 7-এর কয়ে বলা হয়েছে, কোনো ব্যক্তি শক্তি প্রদর্শন বা শক্তি প্রয়োগের মাধ্যমে বা অন্য কোনো অসাংবিধানিক পন্থায় এই সংবিধান বা ইহার কোনো অনুচ্ছেদ রদ, স্থগিত বা বাতিল বা স্থগিত করলে উহার করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে, কিংবা এই সংবিধানে বা ইহার কোনো বিধানের প্রতি নাগরিকের আস্থা, বিশ্বাস বা প্রত্যয় পরাহত করিলে, কিংবা উহা করিবার জন্য উদ্যত গ্রহণ বা ষড়যন্ত্র করিলে তাহার এই কার্য রাষ্ট্রদ্রোহিতা হইবে এবং ওই ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী হইবে। অর্থাৎ শক্তি প্রদর্শনের মাধ্যমে, বল প্রয়োগের মাধ্যমে যদি কোনো অনুচ্ছেদ রদ করে বা বাতিল করে বা স্থগিত করে, তাহলে এটা একটা রাষ্ট্রদ্রোহীমূলক কাজ বলে গণ্য হবে এবং এই রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী হবে না ওই ব্যক্তি। তাহলে সংবিধান বাতিল, স্থগিত ইত্যাদি অপরাধ হিসেবে গণ্য করা হয়। সংবিধানের 7-এর ক এই অনুচ্ছেদ সংযোজনের মাধ্যমে এইগুলাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়। এরপর সংবিধানের মৌলিক বিধানাবলীর সংশোধন অযোগ্য। 7-এর ক আরেকটা অনুচ্ছেদ সংশোধন করা হয় এই পঞ্চদশ সংশোধনের মাধ্যমে। অর্থাৎ সংবিধানের মূল বিষয়গুলো সংশোধনের অযোগ্য। এখন এই অযোগ্য এগুলো কি কি, অর্থাৎ কোনগুলো মূল বিষয় এগুলো একটু জেনে নাও। সংবিধানের ক্ষয়ে বলা হচ্ছে, সংবিধানের 142 অনুচ্ছেদে যাহা কিছুই থাকুক না কেন, সংবিধানের প্রস্তাবনা, প্রস্তাবনা প্রথম ভাগের সকল অনুচ্ছেদ, দ্বিতীয় ভাগের সকল অনুচ্ছেদ, নবম খ ভাগের বর্ণিত অনুচ্ছেদ সমূহের বিধানাবলীর সাপেক্ষে তৃতীয় ভাগের সকল অনুচ্ছেদ এবং একাদশ ভাগের 150 অনুচ্ছেদ সহ সংবিধানের অন্যান্য মৌলিক কাঠামো সংক্রান্ত অনুচ্ছেদ সমূহের বিধানাবলী সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন, রহিতকরণ কিংবা অন্য কোনো পন্থায় সংশোধনের অযোগ্য হইবে। অর্থাৎ তাহলে দেখো কি কোন বিষয়গুলো সংশোধন করা যাবে না। সংবিধানের প্রস্তাবনা, এটা যে প্রস্তাবনা আছে সংবিধানের শুরুতে যে একটা প্রস্তাবনার মাধ্যমে যে সংবিধানটা শুরু হয়েছিল, ওই প্রস্তাবনা পরিবর্তন করা যাবে না। প্রথম ভাগের সকল অনুচ্ছেদ, প্রথম ভাগ বলতে তো প্রজাতন্ত্র, এই ভাগের সকল অনুচ্ছেদ এগুলা সংশোধন করা যাবে না। দ্বিতীয় ভাগের সকল অনুচ্ছেদ অর্থাৎ রাষ্ট্র পরিচালনার মূলনীতি, দ্বিতীয় ভাগে রয়েছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, এই দ্বিতীয় ভাগের সকল অনুচ্ছেদ এগুলোও সংশোধন করা যাবে না। এরপর নবম ভাগে বর্ণিত অনুচ্ছেদ সমূহের বিধানাবলী, নবম ভাগে বর্ণিত বিধানাবলীর সাপেক্ষে তৃতীয় ভাগের সকল অনুচ্ছেদ হচ্ছে ওই মৌলিক অধিকার, এই অনুচ্ছেদের কোনো কিছুই সংশোধন করা যাবে না। অর্থাৎ এইগুলা সংশোধন অযোগ্য বলে ঘোষণা করা হয় সব 7-এর ক অনুচ্ছেদের মাধ্যমে। এটাও পঞ্চদশ সংশোধনীর অন্যতম একটা
বৈশিষ্ট্য, এই সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য। এরপর জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন 4 ক অনুচ্ছেদ নামে আরেকটা অনুচ্ছেদ সংশোধন করা হয়। এখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ এবং প্রদর্শন করতে হবে। এটি সকল সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহে জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ এবং প্রদর্শন করতে হবে। যেটি আগে ছিল হচ্ছে, আগে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির প্রতিকৃতি প্রদর্শনের বিধান ছিল, এখন ওই জায়গায় জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ এবং প্রদর্শনের বিধান করা হয়। এটা 4 ক অনুচ্ছেদে এই নতুন এই বিধানাবলী সংযোজন করা হয় পঞ্চদশ সংশোধনের মাধ্যমে। এরপর সংবিধানে পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম তফসিলের সংযোজন। তাহলে তোমরা জানো যে 72 সালের সংবিধান যখন প্রবর্তন করা হয় তখন সংবিধানে ছিল হচ্ছে 4টি তফসিল, পরবর্তীতে আরও 3টি তফসিল এখানে সংযোজন করা হয়। এই পরবর্তী বলতে পঞ্চদশ সংশোধনের মধ্যে আরও 3টি এই সংযোজন করা হয়, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম তফসিল সংযোজন করা হয়। এই তফসিলগুলো কী কী? এখন পঞ্চম তফসিলে রয়েছে 1971 সালের 7ই মার্চ তারিখের ঢাকা রেসকোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণ। তোমরা জানো 7ই মার্চের ঐতিহাসিক ভাষণের মাধ্যমে বাঙালি জাতি একত্রিত হয় এবং তার আহ্বানে সাড়া দিয়ে মহান মুক্তি সংগ্রামে অংশগ্রহণ করেন। এই 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ এই পঞ্চম তফসিলে সংযোজন করা হয়। এরপর ষষ্ঠ তফসিলে ষষ্ঠ তফসিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা। এটার যে 1971 সালের 25শে মার্চ মধ্যরাত শেষে অর্থাৎ 26শে মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত স্বাধীনতার ঘোষণা অনুদিত আকারে এটা সংবিধানের ষষ্ঠ তফসিলে সংযোজন করা হয়। এখানে বলা হয়েছিল, তিনি বলেন, ইহাই হয়তো আমার শেষ বার্তা। আজ হইতে বাংলাদেশ স্বাধীন। আমি বাংলাদেশের জনগণকে আহ্বান জানাইতেছি যে যে যেখানে আছো, যাহার যাহা কিছু আছে তাই নিয়ে রুখে দাঁড়াও। সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ করো। পাকিস্তানি হানাদার বাহিনীর শেষ সৈন্যটিকে বাংলার মাটি হইতে বিতাড়িত না করা পর্যন্ত এবং চূড়ান্ত বিজয় অর্জন না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাও। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই কথাগুলো তিনি 26শে মার্চ 1971 সালের রাত্রে বলেছিলেন। এই কথাগুলো এই ষষ্ঠ তফসিলের মাধ্যমে এই সংবিধানে সংযোজন করা হয়। এবং সপ্তম তফসিল আরেকটি তফসিল, এটা 1971 সালের 10ই এপ্রিল তারিখে মুজিবনগর সরকারের জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র। অর্থাৎ মুজিবনগর 1971 সালের 10ই এপ্রিল যে মুজিবনগর সরকার গঠিত হয়, ওই সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র এটি এই সপ্তম তফসিলে সংযোজন করা হয়। তাহলে আমরা জানলাম পঞ্চদশ সংশোধনের মাধ্যমে এই 3টি তফসিল অর্থাৎ পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম এই 3টি তফসিল সংযোজন করা হয় এই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। তাহলে আমরা পঞ্চদশ সংশোধনী নিয়ে আলোচনা করলাম। অনেকগুলো সংশোধনী ছিল, এগুলোর মধ্যে যেগুলো উল্লেখযোগ্য এগুলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হলো এই সংশোধনের মাধ্যমে। সংরক্ষিত মহিলা আসন 45 থেকে বাড়িয়ে 50টি করা হলো। 1972 সালের সংবিধানের মূলনীতি প্রতিস্থাপন করা হলো, অর্থাৎ জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা, এই 4টা মূলনীতি ফিরিয়ে আনা হয়। এরপর সংবিধানের বাতিল, স্থগিতকরণ ইত্যাদি অপরাধ হিসেবে গণ্য, অর্থাৎ নতুন একটা অনুচ্ছেদ সংযোজন করা হয়। এরপর সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য। সপ্তম সংশোধন
সাতের ক অনুচ্ছেদে এই মৌলিক বিধানাবলীগুলো সংশোধন করা যাবে না। এরপর 4-এর ক আর একটা অনুচ্ছেদ সংশোধন করা হয়, জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ এবং প্রদর্শন। এরপর সংবিধানের 3টি তফসিল সংযোজন করা হয়, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম। এই ছিল পঞ্চদশ সংশোধনের মূল আলোচ্য বিষয়। এখন আমরা বাংলাদেশ সংবিধানের ষোড়শ সংশোধনী আইন 2014 এটি নিয়ে আলোচনা করব। বাংলাদেশ সংবিধানের ষোড়শ সংশোধনীটি সংসদে পাশ হয় 7 সেপ্টেম্বর 2014 সালে, আর এটি উত্থাপনকারী ছিলেন তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক, এবং এটি সংসদে পাশ হয় 17 সেপ্টেম্বর 2014 সালে, আর এটি রাষ্ট্রপতির অনুমোদন পায় 22 সেপ্টেম্বর 2014 সালে। এখানে বলা হচ্ছে ষোড়শ সংশোধনীটি সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণের ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল থেকে সরিয়ে জাতীয় সংসদের হাতে ফিরিয়ে আনা। অর্থাৎ সুপ্রিম কোর্টের বিচারপতিদের যে অপসারণের ক্ষমতা ছিল হচ্ছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে, অর্থাৎ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের এটা বাতিল করে দিয়ে জাতীয় সংসদের মাধ্যমে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণ যে ক্ষমতাটা অর্থাৎ সংসদের কাছে নিয়ে আসে, অর্থাৎ বিচারপতিদের অপসারণের ক্ষমতাটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাত থেকে নিয়ে সংসদে ফিরিয়ে আনার জন্য এই ষোড়শ সংশোধনীটি আনা হয়েছিল। তাহলে ষোড়শ সংশোধনের মাধ্যমে বাংলাদেশ সংবিধানের 96 অনুচ্ছেদের 2, 3, 4, 5, 6, 7, 8 এর পরিবর্তে 2, 3, 4 দফা প্রতিস্থাপন করা হয় জামিনের। অর্থাৎ ষোড়শ সংশোধনের এই মাধ্যমে এই যে 96 নম্বর অনুচ্ছেদে যে আরও এই যে 2, 3, 4, 5, 6, 7, 8 আরও কতগুলো অনুচ্ছেদ ছিল, এগুলো বাদ দিয়ে এই নতুন করে 3টে অনুচ্ছেদ 2, 3, 4 এই অনুচ্ছেদগুলো প্রতিস্থাপন করা হয়। তাহলে 2 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে প্রমাণিত অসদাচরণ বা অসামর্থ্যের কারণে সংসদের 2/3 সদস্যের প্রস্তাবক্রমে প্রদত্ত রাষ্ট্রপতির আদেশ ব্যতীত কোনো বিচারপতিকে অপসারণ করা যাবে না। অর্থাৎ জাতীয় সংসদের 2/3 সদস্যের ভোটে বা প্রস্তাবে রাষ্ট্রপতির আদেশ ব্যতীত কোনো বিচারপতিকে অপসারণ করা, অর্থাৎ ওই বিচারপতিদের অপসারণ ক্ষমতাটা সংসদের হাতে নিয়ে আসা হলো। অর্থাৎ আগে যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে যে বিচারপতিদের অপসারণ করা হতো, এটা এই অনুচ্ছেদ প্রবর্তনের মাধ্যমে ওটা বাতিল হয়ে গেল। 3 নম্বর, তাহলে 96(3)-এ বলা হচ্ছে এই অনুচ্ছেদের 2 দফার অধীন প্রস্তাব সম্পর্কিত পদ্ধতি এবং কোনো বিচারকের অসদাচরণ বা অসামর্থ্যের সম্পর্কে তদন্ত বা প্রমাণের পদ্ধতি সংসদ আইনের দ্বারা নিয়ন্ত্রণ করতে পারবে। অর্থাৎ 2 নম্বর অনুচ্ছেদ বলতে এই যে উপরের অনুচ্ছেদটা প্রমাণিত অসৎ আচরণের, অর্থাৎ এই অসৎ আচরণ কেন প্রস্তাব সম্পর্কিত পদ্ধতি, অর্থাৎ পদ্ধতিটা কী হবে, বিচারকের কোনো বিচারকের অসৎ আচরণ বা অসামর্থ্য সম্পর্কে তদন্ত ও প্রমাণের পদ্ধতি সংসদের আইন দ্বারা নিয়ন্ত্রণ করতে পারবে। অর্থাৎ এটা সংসদের আইন দ্বারাই নিয়ন্ত্রিত হবে যে এই অসৎ আচরণগুলো কী, কোনগুলো অসৎ আচরণ, কোনগুলো অসামর্থ্য, এগুলো সংসদে নির্ধারণ করবে এবং সংসদের আইন দ্বারা নির্ধারণ করতে পারবে যে এই বিচারকদের কোনগুলো অসৎ আচরণ বা কোনগুলো অসামর্থ্য বলে গণ্য হবে, এগুলো সংসদে নির্ধারণ করবে এই পদ্ধতি সম্পর্কে। এরপর আরেকটা অনুচ্ছেদ সংশোধন করা হয়, 4 নম্বর, 96(4) অনুচ্ছেদ। কোনো বিচারক নিঃস্বাক্ষরযুক্ত পত্র যোগে রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করতে পারবেন। অর্থাৎ কোনো বিচারক যদি তিনি নিজে পদত্যাগ করতে চান, তাহলে তার স্বাক্ষরযুক্ত পত্র রাষ্ট্রপতির কাছে পেশ করবেন। তাহলে এই ষোড়শ সংশোধনীটি সংসদে পাশ হয়। পরবর্তীতে এই ষোড়শ সংশোধনীটি 2016 সালে 11 আগস্ট ষোড়শ সংশোধনীটি হাইকোর্ট সুপ্রিম কোর্ট এই অবৈধ ঘোষণা করে। মূলত 11 জন আইনজীবীর 9 জন আইনজীবীর এক রিট আবেদনের প্রেক্ষিতে এই 16 সালে হাইকোর্ট বিভাগ এই সংশোধনী অবৈধ ঘোষণা করেন। পরবর্তীতে সরকার পক্ষ এটা আপিল বিভাগে
উচ্চ আদালতে নিয়ে যান ও আপিল বিভাগে। তাহলে একজন বাদে এই বেঞ্চের আপিল বিভাগের বেঞ্চের সকল সদস্য আলাদা রায়ে নিজেদের মতামত দিয়েছেন এবং সর্বসম্মতভাবে আপিল বিভাগ এই সংশোধনীটি খারিজ করে দিয়েছেন এবং হাইকোর্ট বিভাগের রায়ের কিছু মন্তব্য এক্সপান্স করেছেন। এবং এখানে এই বিচারকদের আচরণবিধি মালা নামে একটা বিচারকদের জন্য আচরণবিধি ঘোষণা করা হয়। 39টি দফা বিশিষ্ট এই বিচারকদের আচরণ বিধিমালা করা হয়। এই আচরণ বিধিমালার 39টি দফা, এই দফাগুলো মেনে বিচারকরা কাজ করবেন। অর্থাৎ এই যখন এই সংশোধনীটিকে অবৈধ ঘোষণা করার মাধ্যমে এই আবার সংবিধানের 96 অনুচ্ছেদের ওই যে 2, 3, 4, 5, 6, 7 দ্বারা এই 8 এইগুলো আবার পুনঃস্থাপিত হয় এবং রায়ের জন্য এবং বিচারকদের জন্য আচরণবিধি চূড়ান্ত করে দেওয়া হয়েছে। অর্থাৎ 39 দফা বিশিষ্ট এই আচরণবিধি চূড়ান্ত করা হয়েছে। অর্থাৎ আবার সেই এই বিচারকদের অপসারণের ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতেই চলে আসে। এই ছিল ষোড়শ সংশোধনী। এরপর বাংলাদেশ সংবিধানের সপ্তদশ সংশোধনী আইন 2018। এটি সংসদে উত্থাপিত হয় 10 এপ্রিল 2018 আর উত্থাপনকারী ছিলেন তৎকালীন আইনমন্ত্রী ব্যারিস্টার আনিসুল হক এবং এটি সংসদে পাস হয় 8 জুলাই 2018 আর রাষ্ট্রপতির অনুমোদন পায় 29 জুলাই 2018। সপ্তদশ সংশোধনের মাধ্যমে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন 50টি আরও 25 বছর সংরক্ষণের ব্যবস্থা করা হয়। এর মাধ্যমে দেশের নারীর ক্ষমতায়নের দ্বারা অব্যাহত। অর্থাৎ তোমরা জানো এই পঞ্চদশ সংশোধনের মাধ্যমে নারী আসন 45 থেকে 50টি করা হয়। এটির মেয়াদ শেষ হয়ে যাচ্ছিল এই 2018 সালে। এটাকে আরও 25 বছরের সংরক্ষণের জন্য ব্যবস্থা করা হয় এই সপ্তম সংশোধনের মাধ্যমে। মূলত এইটাই ছিল সপ্তম সংশোধনের আলোচ্য বিষয়, যে মহিলা আসন 50টিকে আরও 25 বছরের জন্য সংরক্ষণের ব্যবস্থা করা হয় এই সপ্তম সংশোধনের মাধ্যমে। তাহলে আমরা প্রথমে বাংলাদেশ সংবিধানের পঞ্চদশ সংশোধনী বিল 2011। এখানে বিষয়বস্তু ছিল তত্ত্বাবধায়ক সরকার বাতিল, রাষ্ট্রীয় মূলনীতি পুনর্বহাল, নারীর আসন 50টি এবং 3টি তফসিলের অন্তর্ভুক্তকরণ। পঞ্চদশ সংশোধনীর বৈশিষ্ট্য ছিল এগুলো। এটি উত্থাপনকারী ছিলেন তৎকালীন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। 25 জুন 2011 সালে উত্থাপন করেন। সংসদে পাস হয় 30 জুন 2011 সালে, রাষ্ট্রপতির অনুমোদন পায় 3 জুলাই 2011 সালে। এরপর ষোড়শ সংশোধনী 2014। এটার মূল বিষয়বস্তু ছিল বিচারক অপসারণের ক্ষমতা সংসদে ফিরিয়ে আনা। এটি উত্থাপনকারী ছিলেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। উত্থাপন করেন 7 সেপ্টেম্বর 2014 সালে আর এই সংসদে পাস হয় 17 সেপ্টেম্বর 2014 সালে আর রাষ্ট্রপতির অনুমোদন পায় 22 সেপ্টেম্বর 2014 সালে। এরপর সপ্তদশ সংশোধনী 2018। এটার বিষয়বস্তু ছিল সংরক্ষিত নারী আসন আরও 25 বছর বৃদ্ধি করা। অর্থাৎ সংরক্ষিত নারীদের জন্য 50টি আসন ছিল, এটি আরও 25 বছরের জন্য বৃদ্ধি করার জন্য এই সংশোধনীটা আনা হয়। এটি উত্থাপনকারী ছিলেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। 10 এপ্রিল 2018 সালে এটি উত্থাপন করেন আর 8 জুলাই 2018 সালে এটি সংসদে পাস হয় এবং রাষ্ট্রপতির অনুমোদন পায় 29 জুলাই 2018। এই ছিল এই 3টা সংশোধনীর সংক্ষেপে আমরা দেখে নিলাম। তাহলে আমরা আজকে কী কী আলোচনা করলাম তা যদি একটু সারসংক্ষেপ করি। আমরা বাংলাদেশ সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে আলোচনা করলাম, যেখানে 72 সালের অনেকগুলো ধারায় ফিরিয়ে আনা হয় এই পঞ্চদশ সংশোধনের মাধ্যমে, যেখানে এই সংশোধনের কতগুলো বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখতে পাই। প্রথমত ছিল হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় এই পঞ্চদশ সংশোধনের মাধ্যমে। এরপর আমরা দেখতে পাই হচ্ছে এই সংশোধনের মাধ্যমে নারী আসন সংখ্যা
45টিকে বাড়িয়ে 50টি করা হয়। তারপরে 72 সালের সংবিধানের মূলনীতিগুলো ফিরিয়ে আনা হয়। রাষ্ট্র পরিচালনার মূলনীতি যে 4টা ছিল ওগুলো নিয়ে আসা হয়, এবং তারপরে কিছু বিষয় অর্থাৎ সংবিধান পরিবর্তন করা, এগুলোকে রাষ্ট্রদ্রোহী কাজগুলো ঘোষণা করা হয়। অর্থাৎ অবৈধভাবে জোরপূর্বকভাবে ক্ষমতা প্রদর্শনের মাধ্যমে যদি কোনো সংবিধান স্থগিত, রদ কিংবা সংশোধন করা হয়, এগুলোকে অপরাধ হিসেবে গণ্য করা হয় এই পঞ্চদশ সংশোধনের মাধ্যমে। এরপর জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ করার বিধান রাখা হয় এই পঞ্চদশ সংশোধনীতে। তারপর আসতে বাংলাদেশ, আমরা আলোচনা করলাম বাংলাদেশ সংবিধান ষোড়শ সংশোধনী, যেখানে এই সংশোধনের মাধ্যমে অর্থাৎ সংবিধান বিচারপতিদের অপসারণ ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাত থেকে নিয়ে এসে জাতীয় সংসদে নিয়ে আসা হয়। এরপর যদিও এই পরবর্তীতে এই সংশোধনীতে সুপ্রিম হাইকোর্ট বিভাগ এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগও এটাকে অবৈধ বলে ঘোষণা করা হয়। এরপর আমরা বাংলাদেশ সংবিধানের সপ্তদশ সংশোধনী নিয়ে আলোচনা করলাম, যে এই সংশোধনের মাধ্যমে সংরক্ষিত নারী আসন যে 50টি আসন, এগুলো আরও 25 বছর বৃদ্ধির জন্য মেয়াদ বাড়ানো হয় আর কি। তাহলে এইগুলো ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়, আমরা এগুলা জেনে নিলাম। তোমরা আরও ভালোভাবে অনুশীলন করবে বাসায়। তোমাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।